একটা নবজাতককে যদি প্রতিদিন 1000 টাকা করে সেভ করা হয় তার কত ইন্টারেস্টিং ইনকাম হতে পারে। ধরো যে আমার বাচ্চা হলো, আমি বাচ্চার নামে একটা 1000 টাকার এসআইপি করে দিলাম, ধরো 25 বছর, যে তোমার 25 বছর অবধি আমি 1000 টাকা করে তোমার জন্য দেবো। আচ্ছা, তারপরে ওকেও 25 বছর অবধি তোমাকে চালাতে হবে। এটা হচ্ছে বাচ্চাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তো এনি গেস যে 50 বছরে ওর কত টাকা হতে পারে যদি 15% যদি গ্রোথ হয়। আমার টাকা পয়সার ব্যাপারে একবার কোনো আইডিয়া নেই। ওয়াইল্ড গেস একটা মোটামুটি 60 লাখ 60 লাখ এরকম কিছুটা হবে। আর একটু বাড়াও, আর 1 কোটি 1 কোটি কিছু 14 কোটি। হোয়াট ইজ ইমার্জেন্সি ফান্ড এন্ড তার ইয়েগুলো কি? হ্যাঁ, আমার 6 মাসের খরচা আমাকে সবসময় একদম লিকুইড ফর্মে রাখতে হবে। মানে আমার 40,000 টাকা যদি খরচা হয়, আমার 6 মাসের টাকা 40 × 6 মানে 2,40,000 টাকা আমার যে কোনো সময় লিকুইড ফর্মেটে থাকতে হবে। তো তোমাকে টাকাটা সরিয়ে রাখতে হবে। ধরো আমরা ছোট মাসে ভাঁড়ে টাকা জানতাম, তো ভাঁড়ে যতক্ষণ টাকা থাকতো আমাদের টাকাটা এই খরচা হতো, কিন্তু ভাঁড় ভাঙার পর টাকাটা কতক্ষণ লাগতো খরচা হতে? যতক্ষণ টাকা চোখের বাইরে থাকবে ততক্ষণ টাকা জমবে। ভাঙলো, হাতে আসলো, দেখতে পেলাম মানে শেষ। খরচ কমাবো কি করে? ক্রেডিট কার্ডে তো চোখ বুঝে খরচা হয়ে যাচ্ছে, লিমিটের বাইরে চলে যাচ্ছে লোন। ক্রেডিট কার্ডটা কন্ট্রোল করার উপায়টা কি? ক্রেডিট কার্ড একটা খুব ভালো জিনিস, কিন্তু আমাদের ইউসেজটা ভুল হয়। তোমার ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল, একটা গ্রসারি বিল হয় প্রত্যেক মাসে যেটা নির্দিষ্ট, সেগুলো তুমি ক্রেডিট কার্ডে খরচা করো। ক্রেডিট কার্ডে খরচা করছো কারণ তোমার ক্রেডিট স্কোরও বাড়ছে, যেটা তোমার ভবিষ্যতে কাজে দেবে। ইট ইজ এ গুড থিং, কিন্তু লাক্সারিতে খরচা করো না বাস। আমি 40-এ আছি, আমার অ্যাকাউন্ট লিটারালি 0, আমি কিভাবে সেভিংস করব? তোমাকে বাজেটিং করতে হবে বাস। বাজেটিং করতে হবে, তোমাকে লিখতে হবে প্রত্যেক দিনের খরচা। তুমি যদি 1 মাসের তোমার টোটাল খরচা লেখো না, তুমি শুধু দেখবে তোমার সুইগি জোম্যাটোর পিছনে তোমার হয়তো 15-20% টাকা ওখানে বেরিয়ে গেছে। আমাদের ফিলিংই হয় না, আমরা বুঝতেই পারি না। আমি দেখি যে 20-25 বছরের ছেলেরা আজকাল বলছে যে আমি টাকা ডাবল করে দেবো। তো তুমি ভাবো, তুমি একটা পডকাস্ট করছো, একটা পডকাস্ট করার জন্য কতটা মেহনত লাগে, কতটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, কতটা কিছু লাগে। তো যে ছেলেটা, একটা 25 বছরের ছেলে যার কাছে ফর্মুলা আছে ভাই টাকা ডবল করে দেওয়ার অল্প সময়ের মধ্যে, সে একটা ভিডিও তৈরি করবে বসে বসে। তো তার মানে বলছো যে এরকম যারা বলে কুইক ডাবল, কুইক মানিতে তুমি বলছো ইনভেস্ট না করতে? না, আমি ডিরেক্ট ইনভেস্টমেন্ট না করতে বলছি না, আমি বলছি কমন সেন্স ইউজ করতে। আমার যদি 1 লাখ টাকা 1 বছরে ডবল করার ফর্মুলা জানা থাকে, তাহলে আমি 1 লাখ টাকার বদলে 10 লাখ টাকাটা 20 লাখ করবো, বা 1 কোটি 2 কোটি করবো। নাকি আমি একটা স্টুডিও ভাড়া করব, আমি ক্যামেরা সেট আপ করবো, আমি বসে বসে ভিডিও রেকর্ডিং করব, তারপরে সেটা এডিটিং করব, তারপরে সেটা ইনস্টাগ্রামে করব, তারপরে সেখানে লোকে কমেন্ট করবে, কমেন্টের আনসার করব। অবভিয়াসলি করবো না, অবভিয়াসলি। ভাই আমি সকালে উঠে ট্রেডিং করব, তারপরে টাকা রোজগার করব, তারপরে ঘুরতে বেরিয়ে যাব। আমি এত চাপ নেবো কেন লাইফে? ইউজ ইউর কমন সেন্স। আমার ধরো বাচ্চা ছোট, বাঙালি বাড়িতে তো এমনি ছোটবেলা থেকে পয়সা কড়ি নিয়ে কিছু শেখানো হয় না, ঠিক আছে? তো বাঙালি বাড়ির মাইন্ডসেট নিয়ে যদি একটু বলো, ফিনান্স মাইন্ডসেট নিয়ে। হ্যাঁ, এটা আমি বলছি, জানি না কারোর খারাপ লাগবে কিনা, তবে যেটা ঘটনা যে আমরা তো বাঙালি, আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা করব, আমরা সত্যজিৎ নিয়ে আলোচনা করব। টাকা পয়সা প্লিজ মানে ওই ব্যাপারটা এনো না, বাচ্চাদের মন বিষিয়ে দিও না, ঠিক আছে? তো এটা আমাদের থাকে একটা, বাচ্চাদের সাথে টাকা পয়সা নিয়ে না ওকে কি বলার দরকার। কিন্তু আমার ফ্যামিলিতে এই জিনিসটা ওপেন। আমার ফ্যামিলিতে আমার ছেলে জানে যে আমার কত টাকা রোজগার আছে, আমি কি করি, আমার কি মোড অফ ইনকাম। আমার জীবনে ক্রাইসিস আসলে আমি ছেলেকে শেয়ার করি, আমার ছেলেকে। কারণ টাকা পয়সাটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, টাকাটা ঘেন্নার জিনিস নয়। যেমন হচ্ছে ডাক্তারি বাড়িতে ডাক্তার হয়, ডাক্তারি ছাড়া ডাক্তার হয় না। দেখবে উকিলের বাড়িতে বংশ পরম্পরাক্রমে উকিল, ঠিক আছে? এটা কেন হয়? কারণ ওই চর্চাটা আছে। তো তোমাকে বাড়িতে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তুমি তো অসৎভাবে টাকা রোজগারের কথা বলছো না, তুমি সৎভাবে টাকা রোজগারের কথা বলছো। তোমার টাকা রোজগার করে তুমি তো সমাজসেবাও করতে পারো। এমন তো নয় টাকা রোজগার করে তোমাকে নিজের ফুর্তির জন্য কাজে লাগাতে হবে। তুমি টাকা রোজগার করে সমাজসেবা করো না, তোমাকে প্রেশার দেবে। তুমি ডেলি একজন বাইরে কাউকে খাওয়াও বাচ্চাকে ধরে, ঠিক আছে? তো টাকা না থাকলে খাওয়াবে কোত্থেকে? বাচ্চার পিছনে তুমি একটা ইন্টারেস্টিং গল্প আমাকে শুনেছিলে যে একটা নবজাতককে যদি প্রতিদিন 1000 টাকা করে সেভ করা হয় তার কত ইন্টারেস্টিং ইনকাম হতে পারে। হ্যাঁ, এটা আমি বলি যে তোমার কেউ বাচ্চা হলো, ঠিক আছে? তো আমি বাচ্চা যেদিনকে হলো, আমি তারপরে বাচ্চার নামে একটা মান্থলি 1000 টাকার এসআইপি চালু করে দিলাম। আমরা যেমন জীবনে অ্যাওয়ারনেস চাই টাকা পয়সার, তো আমরা সেটা হয়তো করতে পারিনি, বা আমাদের করতে লেট হচ্ছে, বা আমরা করতে পারবো,
কিন্তু আমরা চাই আমার বাচ্চা কিন্তু সেই অ্যাবান্ডেন্সটা বাচ্চার থাকুক। ধরো যে আমার বাচ্চা হলো, আমি বাচ্চার নামে একটা 1000 টাকার এসআইপি করে দিলাম। তো ও যতদিন না রোজগার শুরু করছে, সে আমি ধরছি বললো ধরো 25 বছর, যে তোমার 25 বছর অবধি আমি 1000 টাকা করে তোমার জন্য দেবো। আচ্ছা, তারপরে ওকেও 25 বছর অবধি তোমাকে চালাতে হবে। ওকে, এটা হচ্ছে বাচ্চাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? আমি 50 বছরে দিচ্ছি সব মিলিয়ে 6 লাখ টাকা। তো এনি গেস যে 50 বছরে ওর কত টাকা হতে পারে, যদি ধরো সে একটা 15% যদি গ্রোথ হয়। আমার টাকা পয়সার ব্যাপারে একেবারে কোনো আইডিয়া নেই। ওয়াইল্ড গেস একটা মোটামুটি কত 6 লাখ, কত 60 লাখ 60 লাখ এরকম কিছুটা হবে। আর একটু বাড়াও, আর 1 কোটি ফেক কোটি কিছু 14 কোটি। মানে মাসে 1000 টাকা জমিয়ে 14 কোটি টাকা। পাওয়ার অফ কম্পাউন্ডিং। প্রথম 1 কোটি টাকা জমানো হচ্ছে সমস্যা, কিন্তু তারপরে তোমার কম্পাউন্ডিং হচ্ছে। একটা রুল অফ 72 আছে, 72 সংখ্যাটা একটু মাথায় রাখবে। 72 সংখ্যাটা হচ্ছে আমার টাকা কত বছরে ডাবল হবে সেটা একটা ক্যালকুলেশন করার উপায়। সে আমার যদি 12% আমি রিটার্ন কোথাও থেকে পাচ্ছি, তো 72 দিয়ে ভাগ করব, মানে 6 বছরে ডাবল। তো এটা কিন্তু এত সিম্পল নয়। এবার যদি এটা কম্পাউন্ডিংয়ে ধরো, তাহলে যদি 1 লাখ টাকা আমার প্রথম 6 বছরে ডাবল হয়, 2 লাখ হলো, পরের 6 বছর ওটা 4, ডাবল হবে, তারপরের 6 বছর ওটা 8, পরের 6 বছর ওটা 16, তারপরের 6 বছর ওটা 32। তাহলে তুমি এখানে 30 বছরে 5টা 6 যদি করো, 30 বছরে 1 লাখ টাকাটা 32 লাখ টাকা। তোমাকে সময় দিতে হবে বস। ওই যে লোকে একটা খুব মজার কথা বলেন যে একটা বাচ্চা হওয়ার জন্য 9 মাস সময় দিতে হয়, তাহলে তোমাকে টাকা জমার জন্য তো একটা লামসাম একটা সময় দিতেই হবে। সো মানে এটা দেখো, এটা হচ্ছে আমরা গাছের মতো। তুমি আজকে একটা গাছ পুঁতলে, তুমি কাল থেকেই বলে এই ফল দে, ফল দে, ফল দে, ফল দে, ফল দে, গাছ এমনি মরে যাবে। তো তোমাকে গাছ বড় হওয়ার সময় দিতে হবে। ওয়ান্স গাছ বড় হয়ে গেল, তারপর তুমি ফল খাও না বস, আরামসে বসে বসে, কিচ্ছু করতে হবে না, তলায় বসে থেকে ফল পারবে, খাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি খুব শুনি, ইমার্জেন্সি ফান্ড। হোয়াট ইজ ইমার্জেন্সি ফান্ড এন্ড তার ইয়েগুলো কি? হ্যাঁ, আমাদের সবার ইমার্জেন্সি ফান্ড কে বলতো? কে? আমাদের সবার, মানে আমাদের চেনা জানা সবাই আছে। আমাদের মা, টাকা দরকার, কোথায় যাব? মা কিছু টাকা হবে, মা টাকা বার করে দিচ্ছে। কোথা থেকে টাকা বার করে দিচ্ছে? বালিশের তলা থেকে, ওই কৌটোর মধ্যে থেকে, এই কৌটোর মধ্যে থেকে। তো ইমার্জেন্সি ফান্ডটা হচ্ছে সে আমার কিছু জীবনে ইমার্জেন্সি আসতেই পারে। ইমার্জেন্সি মানে টাকা পয়সার ইমার্জেন্সি। ধরো আমার একটা ফ্লো অফ ইনকাম আছে, আমার প্রত্যেক মাসে টাকা রোজগার করি 50,000 টাকা করে, কিন্তু সেখানে আমার সংসার খরচা, আমার ইএমআই মিলিয়ে আমার ধরো খরচা 40,000 টাকা। আমি চাকরি করি, ধরো আমার ইনকেস কোনো কারণে জবটার প্রবলেম হলো, তো আমার রোজগার 50,000 টাকা, আমার খরচা 40,000 টাকা, 10,000 টাকার একটা গ্যাপ আছে। এবার আমার যদি টাকা না থাকে ইমার্জেন্সি বেসিসে, আমার যদি লং টার্মের জন্য কিছু প্ল্যান করে টাকা জমাচ্ছি, তাহলে ইমার্জেন্সি ফান্ডের জন্য আমার লং টার্ম ফান্ড ভাঙতে হবে, তাহলে আমার লং টার্ম ফিনান্সিয়াল গোলটা প্রবলেম হবে। তো আমাকে যেটা করতে হবে, আমার যদি ইমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে আমার 6 মাসের খরচা আমাকে সবসময় একদম লিকুইড ফর্মে রাখতে হবে। মানে আমার 40,000 টাকা যদি খরচা হয়, আমার 6 মাসের টাকা 40 × 6 মানে 2,40,000 টাকা আমার যে কোনো সময় লিকুইড ফর্মেটে থাকতে হবে। কেন? আমি চাকরি পাবো না এরকম নয়, আমার 50,000 টাকা ইনকাম করি, আমার যদি আজকে চাকরি চলে যায়, আমি কালকে চাকরি পাবো, কিন্তু সেই চাকরিটা তো আমাকে 30,000 টাকা চাকরি নিতে হবে, কারণ ভাই আমার দরকার আছে। যখনই সামনে তোমার থেকে যে ইন্টারভিউ নিতে বসে, যখন বুঝবে যে ডিস্ট্রেসে আছে, তখন তোমার তো ওর সাথে তোমার দরদাম করার মতো অবকাশ থাকবে না, তাই না? কিন্তু তোমার যদি একটা 6 মাসের থাকে, তুমি রিল্যাক্স হো, চলে গেছে ভাই, ঠিক আছে, দেখে নেবো, ঠিক আছে, তুমি ভালো কিছুর জন্য করতে পারবে। তো ইমার্জেন্সি ফান্ড মাস্ট। আর ইমার্জেন্সি ফান্ডটা তৈরি করার জন্য তোমার ইমার্জেন্সি ফান্ডটা কোথায় রাখবো সেটা একটা বড় ব্যাপার। জেনারেলি কি হয়, ইমার্জেন্সি ফান্ড আমরা অনেকেই তৈরি করি, কিন্তু যখনই তোমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকাটা রাখছো সেভিংস অ্যাকাউন্টের সাথে, তোমার সেভিংস অ্যাকাউন্টে ধরো 50,000 টাকা থাকে সবসময়। এবার তোমার ইমার্জেন্সি ফান্ড তুমি জমিয়েছো 2 লাখ টাকার, তো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে? 2.5 লাখ টাকা। তুমি যখনই কোনো খরচা করছো, তোমার কাছে মেসেজ আসছে যে তোমার এই টাকা খরচা হলো, তোমার অ্যাকাউন্টে এখন 2,30,000 টাকা আছে। তো তুমি জানো এই 2,30,000 মধ্যে 30,000 তোমার, 2 লাখ তোমার নয়, কিন্তু তোমার ব্রেন তোমাকে বলে ভাই তো 2 লাখ আছে, খরচা কর। ঠিক আছে, বন্ধু বান্ধবের সঙ্গে বসলাম, খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হলে গল্প করলে ফার্স্ট যে প্রোগ্রামটা হয়, ভাই ঘুরতে যেতে হবে। তো তোমার যদি 2 লাখ টাকা থাকে ইমার্জেন্সি ফান্ডের, তোমার গোয়ার প্ল্যান হয়ে যাবে। তোমার এই 2 লাখ ভেঙে 1 লাখ চলে যাবে গোয়াতে। তো তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে তোমাকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, ও যার সাথে তোমার একদম কাট আপ সম্পর্ক থাকবে। অথবা মিউচুয়াল ফান্ডে কিছু লিকুইড ফান্ড হয়, তুমি লিকুইড ফান্ডে টাকা সরিয়ে রাখতে পারো। লিকুইড ফান্ড মার্কেটের সাথে ওঠানামা হয় না,
ওরা ওই তোমাকে একটা সেভিংস অ্যাকাউন্ট না, মানে এফডির মতো একটা রিটার্ন দেবে। কিন্তু আমরা রিটার্নের জন্য তো টাকাটা সরিয়ে রাখছি না, আমরা সরিয়ে রাখছি এমার্জেন্সির জন্য, বিপদের জন্য। আচ্ছা। তো তোমাকে টাকাটা সরিয়ে রাখতে হবে। এই প্রসঙ্গে আরেকটা জাস্ট ছোট উদাহরণ দিচ্ছি। ধরো আমরা ছোট বয়সে ভাঁড়ে টাকা জমাতাম, তো ভাঁড়ে যতক্ষণ টাকা থাকতো আমাদের টাকাটা এই খরচা হতো না। কিন্তু ভাঁড় ভাঙার পর টাকাটা কতক্ষণ লাগতো খরচা হতে? যতক্ষণ টাকা চোখের বাইরে থাকবে ততক্ষণ টাকা জমবে। ভাঙলো, হাতে আসলো, দেখতে পেলাম মানে শেষ। আমি খরচ কমাবো কি করে? খরচ কমানোটা তো একটা মানে গাইস, আমাদের যেমন ক্রেডিট কার্ডে তুমি কথা বলছিলে, ক্রেডিট কার্ডে তো চোখ বুজে খরচা হয়ে যাচ্ছে, লিমিটের বাইরে চলে যাচ্ছে লোন। ক্রেডিট কার্ডটা কন্ট্রোল করার উপায়টা কি? ক্রেডিট কার্ডটা খুব ভালো জিনিস একটা। যদি তোমার ক্রেডিট কার্ড থাকে তাহলে প্রথম কথা হলো তোমার যে সিবিল স্কোর যেগুলো আছে ক্রেডিট কার্ডে তুমি যত খরচা করবে এবং টাইমলি পে করবে তোমার হচ্ছে সিবিল স্কোর বাড়ে। ঠিক আছে, তোমার ক্রেডিট স্কোর বাড়ে। তো ক্রেডিট স্কোর বাড়ছে মানে তুমি ভবিষ্যতে যদি তোমার কোনো লোন দরকার হয়, কিছু দরকার হয়, তখন তুমি কম ইন্টারেস্টে লোন পাবে। ক্রেডিট কার্ড একটা খুব ভালো জিনিস, কিন্তু আমাদের ইউসেজটা ভুল হয়। ক্রেডিট কার্ড আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে ভাই তোকে এখন টাকা দিতে হচ্ছে না, আমাদেরকে তোমার ওটা হচ্ছে কমফোর্ট জোনে ঢুকিয়ে দেয়। পুরো জিনিসটা তোমার ব্রেন তোমায় ট্রিক করছে, এবং তোমার ব্রেন, অন্য লোকের ব্রেন না, তোমার ব্রেন তোমাকে ট্রিক করবে। তোমার এমনিতে পকেটের পয়সা দিয়ে যদি তুমি হোটেলে খেতে যাও, তুমি হয়তো খরচা করবে ভাই 2000 টাকা বাজেট। কিন্তু যদি তুমি ক্রেডিট কার্ডে খরচা করো, বলে ভাই আরে দিয়ে তো পরে দেখা যাবে। এই পরে দেখা যাবে এটাই হচ্ছে সমস্যা। ওকে। তো তোমাকে মানে কাইন্ড অফ ইউপিআই, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না কিন্তু খরচা করে যাচ্ছি। হ্যাঁ, মানে পুরোটাই ভার্চুয়াল। তো টাকা আসছে ভার্চুয়ালি, টাকা যাচ্ছে ভার্চুয়ালি, টাকার সাথে রিলেশনশিপই তৈরি হচ্ছে না। টাকার সাথে রিলেশনশিপ তৈরি হতে হবে। তো আমি বলবো ক্রেডিট কার্ড ভালো বিলস পে করার জন্য। তোমার ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল, বা তোমার ধরো একটা গ্রসারি বিল হয় প্রত্যেক মাসে যেটা নির্দিষ্ট, সেগুলো তুমি ক্রেডিট কার্ডে খরচা করো। ক্রেডিট কার্ডে খরচা করছো কারণ তোমার ক্রেডিট স্কোরও বাড়ছে, যেটা তোমার ভবিষ্যতে কাজে দেবে। ইট ইজ এ গুড থিং। কিন্তু লাক্সারিতে খরচা করো না বস, ক্রেডিট কার্ড দিয়ে লাক্সারি করো না। ক্রেডিট কার্ডে মোবাইল কিনবো না বলছো? প্রথম কথা হচ্ছে আমি যে কোনো জিনিস যখন কিনছি আমার দেখতে হবে যে ওই জিনিসটা মানে একটা পজ নিতে হবে। মানে সে কি হয়, ফোমোতে, আমরা ম্যাক্সিমাম জিনিস তো ফোমোতে কিনি, ঠিক আছে, ফোমোতে যে পিছিয়ে পড়ছি, ঠিক আছে। আর আমাদের কোম্পানিগুলো মোবাইলের ক্ষেত্রে যেটা হয়, তুমি কিনলে S24, ঠিক আছে, তারপরে বেরিয়ে গেলে S25, S25 একটা এক্সট্রা ক্যামেরা আছে, ওতে এই ফিচার, এআই ফিচার আছে। এবার এআই ফিচারটা আমি হয়তো কেনার পর 5 বছর ইউজ করলেও বা 2 বছর 3 বছর ইউজ করলে আমি দুবার ইউজ করলাম না, কিন্তু ওটা যে আছে এটা আমাদের ট্রিক করে। তো ক্রেডিট কার্ড অবশ্যই ইউজ করবে, কিন্তু ভাই ক্রেডিট কার্ড ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, এসব আমাদের শাস্ত্রে লেখা আছে ভাই, পুরনো এসব জিনিস বলা আছে। কৌটিল্য হচ্ছে সব থেকে বড় ফিনান্সিয়াল প্ল্যানার, উনি যে লিখে গেছেন তার উপরে কিছু হয় না। আমরা সেই সব জিনিস এখন ভাঙিয়ে খাচ্ছে লোকজন, ঠিক আছে। তো ঋণং কৃত্তা ঘৃতং পিবেত মানে ঋণ করে ঘি খাচ্ছি, পকেটে পয়সা দিয়ে ঘি কিনে খাবো। পকেটে পয়সা যদি না থাকে তাহলে ঘি খাবো না, এমনি প্লেন ভাত খাবো। আমি 40-এ আছি, এটা ক্যামেরার সামনে বলতে আমার কোনো লজ্জা নেই। আমার অ্যাকাউন্ট লিটারালি জিরো, আমার কোনো রকম সেভিংস নেই। আমি কিভাবে সেভিংস করব? সেভিংস নেই বলতে প্রথম কথা আমাকে আবার চলে আসছি পুরনো জিনিসে। আমাকে একটা বাজেটিং করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাকে যেটা করতে, আমাকে লিখতে হবে। তোমাকে প্রথমে লিখতে হবে 1 মাসে যে আমি কি, কি খরচা ডেইলি করি। তুমি যদি 1 মাস লেখো না, আমি এটা অনেককে বলেছি, আমার বহু ক্লায়েন্ট আছেন যাদের মানে তোমার ধরো খরচা পুরো ইন ডিস্ট্রেস, রোজগার করেন প্রচুর, 2 লাখ 3 লাখ টাকা রোজগার করেন, কিন্তু কিচ্ছু সেভিংস নেই। তো তোমাকে বাজেটিং করতে হবে বাস। বাজেটিং করতে হবে, তোমাকে লিখতে হবে। তুমি যদি 1 মাসের তোমার টোটাল খরচা লেখো না, তুমি শুধু দেখবে তোমার সুইগি, জোম্যাটোর পিছনে তোমার হয়তো 15-20% টাকা ওখানে বেরিয়ে গেছে। আমাদের ফিলিংই হয় না, আমরা বুঝতেই পারি না। তো সে আমার যদি 40 বছর বয়স হয়, তো আমি ধরছি আমার আরো 20 বছর আছে। মানে তুমি রিটায়ারমেন্টের জন্য বলছো তো, সে আমার 20 বছর আছে। তো আমার ইনকাম ধরে নিচ্ছি 50,000 টাকা। যদি এতদিন পর্যন্ত সবকিছু হয়ে গিয়ে থাকে, আমি কোনো টাকা জমাইনি, তো 20% অফ মাই ইনকাম শুড গো টু ইনভেস্টমেন্ট, আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য। মানে 10,000 টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। 10,000 টাকা আমাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। এবার এটা কোথা থেকে পাবো? এটা কিন্তু আমার জমে আছে। মাসে 2 বার আমি ক্যাফেতে গিয়ে কফি খাই। আমি নতুন ফোন আসলে নতুন ফোন কিনে নিই। আমার ইএমআই চলতেই থাকে। আমার ইএমআই কোনোদিনও শেষ হয় না। একটা ইএমআই বন্ধ হয়, একটা ইএমআই চালু হয়ে যায়।
তো আমাকে একবার নিজেকে মানে প্রশ্ন করতে হবে, তার জন্য লিখতে হবে, লিখে একবার করে নিয়ে আমাকে ইনভেস্টমেন্ট চালু করতে হবে। আমি যদি 10,000 টাকা দিয়ে এসআইপি স্টার্ট করি আর 20 বছর আমার কাছে সময় থাকে এবং প্রত্যেক বছর আমার এসআইপিটা আমি যদি 2-3 হাজার টাকা করে বাড়াতে পারি, আমার ইনকামও বাড়ছে, তো আমি যদি বাড়াতে পারি, তাহলে আমার যে কর্পাসটা তৈরি হবে অ্যাট দ্য এন্ড অফ 20th ইয়ার, সেটা দিয়ে আমার মোটামুটি রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়ে যাবে। আচ্ছা চলে যাবে, রিটায়ার্ড লাইফ চলে যাবে। মানে আমরা এখানে এসআইপি আর এসডব্লিউপির একটা ব্যাপার আছে। মানে আমি যে টাকাটা এসআইপি দিয়ে টাকা জমাবো, আর এসডব্লিউ তুলবো এসডব্লিউপি ওখান থেকে টাকাটা তুলতে থাকবো। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং আর সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানিং, রাইট? সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। মুখস্থ আছে টার্ম, জানি না এটা কি হ্যাঁ, হয়, একটু আমাকে মানে ছোট্ট করে বলে দেবে? এটা হচ্ছে যে প্রথমে আমি টাকাটা দিচ্ছি, হুম মানে আমি গাছ তৈরি করছি। এসআইপি মানে আমি গাছের পিছনে গাছে সার দিচ্ছি, গাছে জল দিচ্ছি, গাছটাকে গ্রো হতে দেখছি। হুম দ্যাট ইজ এসআইপি। মানে টাকা দিয়ে দিয়ে আমি একটা টাকা বানালাম। বানালাম, ঠিক আছে। এবার আমার যখন গাছ বড় হয়ে গেল, হুম তখন আমার আর গাছকে কেয়ার করার দরকার নেই, মানে এসআইপি করার দরকার নেই, ও নিজে বড় হয়ে গেছে। এবার আমি এসডব্লিউপি ওর থেকে নেব, মানে আমি ওর থেকে ফল নেব। মানে আমি যদি ইনভেস্টমেন্ট করলাম, সে আমার একটা কর্পাস তৈরি করলাম 12%, 15% ধরে আমার average একটা return 1 নিচ্ছে। কোটির কর্পাস তৈরি হলো। ধরো আমি 1 কোটির কর্পাস তৈরি হলো, হুম তো হুইচ ইজ গ্রোয়িং অ্যাট মোটামুটি ধরো 12%, হুম এবং আমি যদি ওখান থেকে এসডব্লিউপি করতে স্টার্ট করি, সে ধরো 6% করে একটা উইথড্রল করতে স্টার্ট করলাম। 6% উইথড্রল মানে ধরো মোটামুটি 6 লাখ টাকা, মানে মাসে 50,000 টাকা। তাহলে আমার ইনভেস্টমেন্টটা গ্রো হচ্ছে কিন্তু 12%-এ। তো আমি 6% করে যদি উইথড্রল করতে থাকি, তাহলে আমার 1 লাখ টাকাটা, 1 কোটি টাকাটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা খারাপ সময় আসবে তার মধ্যে, কিন্তু খারাপ সময় আসলেও অন অ্যাভারেজ ওটা কিন্তু তোমাকে বাড়তে থাকবে এবং তোমাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন দিয়ে থাকবে। মানে তুমি ধরো 50,000 টাকা দিয়ে শুরু করলে, তুমি কিন্তু ওটা 6% করে বাড়াতেও পারো তোমার উইথড্রলটা। আচ্ছা মানে আমার খরচাও তো বাড়বে। হুম এবছর যদি 50 হয়, পরের বছর তো 50-এ কাজ চলবে না। আমার পরের বছর 6% যদি ইনফ্লেশন ধরি, আমার 53 লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটাও হতে পারে, সেটাও ক্যালকুলেট হয়ে যাবে। সেটাও ক্যালকুলেট হয়ে যাবে এবং আমি 20 বছর ওখান থেকে টাকা তোলার পর আমার ফ্যামিলির জন্য, আমার নেক্সট জেনারেশনের জন্য আমি ওখানে টাকা রেখে যাব। ও মানে ওখানে 2-4 কোটি আরও রেখে যাব। কি বলছো, মানে টাকা জমালাম, সেটা টাকাটা তুলে নিলাম, তাও আমার কাছে থাকলো। এটা ফ্যান্টাস্টিক। মানে এসডব্লিউপি যেটা আছে, মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, এটা মোর পাওয়ারফুল দ্যান এসআইপি। আমরা পরের আলোচনায় পল্লব যখন পরে আমাদের সঙ্গে আসবে, তখন নিশ্চয়ই আমরা এসআইপি এবং এসডব্লিউপি দুটো নিয়েই কথা বলবো, আমরা আরো ডিটেলসে জানবো। আপনারা আমাদের জানান যে ফিন্যান্সের কোন বিষয়টা নিয়ে আপনি জানতে চান, কমেন্ট করে আমাকে জানান, তাহলে সেই প্রশ্নটা নিয়ে আমি পরের বার পল্লব বা অন্য কোনো ফিন্যান্স এক্সপার্টের সঙ্গে কথা বলবো। এবং অবভিয়াসলি যদি এই আলোচনাটা আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি শুক্রবার দিন রাত 9টার সময় একটা নতুন ভিডিও সিরিয়াসলি বলছিতে। আজ এই পর্যন্তই। থ্যাংকস লট পল্লব আমাদের এই আলোচনাটায় থাকার জন্য। থ্যাংক ইউ। পরের আলোচনায় দেখা হবে আবার আপনার সঙ্গে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, স্মাইলটাকে পাস অন করতে থাকুন, যাতে সবাই একসাথে আনন্দে থাকে, হ্যাপি থাকে।